এই বক্তৃতায় আপনাকে স্বাগত। আজ আমরা এক মহান ব্যক্তিত্বকে সম্মান জানাচ্ছি, যিনি ছিলেন জ্ঞান ও করুণার সাগর। তিনি সমাজ সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন। আসুন শুরু করা যাক। আজকের টপিকটা কি নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই তোমরা জেনে গেছো ভিডিওটা দেখে। তো বেশি দেরি না করে আমরা চলো লেকচারটি সরাসরি শুরু করছি। তো বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে। যে ছেলেটি গ্রামের মাটির ঘর থেকে পায়ে হেঁটে কলকাতায় এসেছিল, পথের মাইল ফলকে লেখা দেখে, ইংরেজি সংখ্যা দেখে যার কৌতূহল জেগেছিল, সেই ছেলেই পরবর্তীকালে হয়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দরিদ্রতাকে থামাতে পারেনি, জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছায় তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ইনিই ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনার জীবন ও কর্ম নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ইনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। এনার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। শৈশবে সংগ্রাম, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের পাঠশালা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য পায়ে হেঁটে কলকাতায় আগমন করেন এবং রাস্তার মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শেখা সেই ঐতিহাসিক ঘটনা আজও অনুপ্রেরণার জায়গায়। এখানে মাইলস্টোন বলতে বোঝানো হয়েছে যে রাস্তার পাশে যে লেখা থাকে না, যেরকম যে ধরে নাও কোনো স্থানের নাম থাকে যে 5 কিলোমিটার আর আছে, এরকম মাইলস্টোন দেখে তিনি কি করেছিলেন, তো ইংরেজি সংখ্যা শিখেছিলেন। তো এই ঘটনাটা আজ মানে আজ পর্যন্ত কি হয়ে আছে, অমর হয়ে আছে। শিক্ষা ও বিদ্যাসাগরের উপাধি লাভ। এবার ওনার শিক্ষা নিয়ে আলোচনা করছি। সংস্কৃত কলেজে শিক্ষা। 1829 সালে কলকাতার সংস্কৃত কলেজে তিনি কি হয়েছিলেন, ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি ব্যাকরণ, সাহিত্য, অলংকার, বেদ, ন্যায়, জ্যোতির্বিদ্যা প্রভৃতি শাস্ত্রে ব্যাউৎপত্তি লাভ করেন। অপূর্ব সাফল্য, তিনি কি কি সাফল্য অর্জন করেছিলেন। তো তিনি তো পড়াশোনাতে এমনিতেই অনেক ভালো ছিলেন, প্রথম স্থান অধিকার করতেন সব জিনিসেই, মানে প্রতিটি পরীক্ষায় তার অসাধারণ কিন্তু ফল আসতো। বিভিন্ন বিষয়ে তাকে বহু পুরস্কার এবং স্বর্ণ পদক লাভ করেন। এখান থেকে 1839 সালে সংস্কৃত কলেজ থেকেই পরীক্ষার মাধ্যমে তার অসাধারণ পণ্ডিতের স্বীকৃতি স্বরূপ বিদ্যাসাগরের উপাধি লাভ করেন। এনাকে মানে যে সংস্কৃত কলেজ ছিল সেখান থেকে ইনাকে বিদ্যাসাগর বলে উপাধি করেছিলেন। এনার কর্মজীবন ও প্রশাসনিক দক্ষতা দেখে নিচ্ছি। 1841 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের হেড মুন্সি পদে তিনি কিন্তু যোগদান দেন। তো তিনি যে কলেজে পড়েছিলেন সেই কলেজের কি হয়ে গেছিলেন, প্রিন্সিপাল। বুঝতে পারলে, সংস্কৃত কলেজে তিনি পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সেই কলেজেরই অধ্যাপক হয়ে গেছিলেন। পরবর্তীতে সংস্কৃত কলেজে সাহিত্য ও ব্যাকরণের অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কি করেছিলেন, এডুকেশন রিফর্মে কলেজের পঠন পাঠনের আধুনিকীকরণ, পরীক্ষার নিয়মে চেঞ্জেস নিয়ে এসেছিলেন। তারপরে ও ব্রাহ্মণ ছাত্রদের প্রবেশের সুযোগ, রিজার্ভেশন, যেরকম এখন একটা সিস্টেম আছে না রিজার্ভেশন, এসসি এসটি ওবিসি, এরা যে যারা পিছড়া জাতি মানে পিছড়া বর্গের যে জাতিগুলো রয়েছে তাদের জন্য এগুলো রিজার্ভেশন দেওয়া হয়। তো সেই সময়ে ব্রাহ্মণরা মানে ব্রাহ্মণ ছাত্রদের প্রবেশ ছিল ওখানে, কিন্তু ও ব্রাহ্মণ যারা ছিল তাদের প্রবেশের সুযোগ কিন্তু ছিল না। তো তিনি কি করেছিলেন, ওই সুযোগটা তিনি সৃষ্টি করে দিয়েছিলেন। শিক্ষা বিস্তারের জন্য কি করেছিলেন, গ্রামীণ বাংলায় বিদ্যালয় স্থাপন ও নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এখনো তোমরা যখন ছোটবেলাতে পড়েছো তো অবশ্যই ইনার বুকস, অবশ্যই ধারাপাঠ বলে একটা যে বুকস আছে, অবশ্যই তোমরা পড়েছো এবং সবাই পড়ে ওই ধারাপাঠটা। বাংলা গদ্যের জনক ও সাহিত্যকর্ম। তিনি গদ্যের সংস্কার, গদ্যতে তিনি রিফর্ম করেছিলেন, যেরকম বাংলা গদ্যে জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার ও বাক্য গঠনের শৃঙ্খলা এনে গদ্যকে সহজবোধ্য ও প্রাঞ্জল করেন। তো গদ্যের উপরে ইনার এই রিফর্মসটা রয়েছে। প্রধান গ্রন্থাবলী, তার যে মানে যে প্রধান গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, কথামালা, চরিতাবলী প্রভৃতি, এগুলো ওনার কি আছে, গ্রন্থাবলী। বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় অবশ্যই তোমরা পড়েছো। বর্ণ পরিচয় তিনি 1855 সালে প্রকাশিত বর্ণ পরিচয় বাংলা প্রাথমিক শিক্ষা
ক্ষেত্রে এক অমর সৃষ্টি তিনি করেছিলেন এলিমেন্টারি এডুকেশনের জন্য। তো সমাজ সংস্কার আন্দোলন, এবার দেখে নিচ্ছি আমরা ওনার সমাজ সংস্কার আন্দোলন নিয়ে যখন আমরা আন্দোলন নিয়ে চর্চা করব মানে কিছুক্ষণ পরে যখন স্লাইডটা আসবে, তো অবশ্যই সেখানে আমরা কি করব বিস্তারিতভাবে এই জিনিসটাকে মানে জানবো। তো বিধবা বিবাহ আন্দোলন, বিধবা বিবাহ আন্দোলন নিয়ে আমরা মানে নেক্সট স্লাইডে এগুলো চর্চা করব। ওনার এখন দেখছি আমরা জীবনীগুলো দেখছি। তো কলিন্য প্রথার নামে সমাজে প্রচলিত বহু বিবাহ প্রথার কি ছিল বিরুদ্ধে তীব্র আন্দোলন তিনি করেছিলেন, আইনি নিষেধাজ্ঞা জারির চেষ্টা করেন। দেখো এর আগেও তোমরা অনেকগুলো আন্দোলন কিন্তু করেছো, আশা করি তোমাদের মনেও রয়েছে যে কি কি আন্দোলন তোমাদেরকে পড়িয়েছি। 2-3টা আন্দোলনের তোমরা অবশ্যই নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার এনার নারী শিক্ষা বিস্তার, নারী শিক্ষাতে কিভাবে বিস্তার করেছিলেন, বেতন সাহেবকে সঙ্গে নিয়ে বাংলায় নারী শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্ঠা ও ছাত্রীদের পড়াশোনার উৎসাহিত করার জন্য নির্লস করেন। তো এনার নারী শিক্ষার উপরে অনেক যোগদান রয়েছে। বিদ্যাসাগরের চিন্তাধারা, তিনি কি চিন্তাধারা করতেন, তার থট কি ছিল। তো ওনার একটা থট এখানে বলা হয়েছে, দয়া বলিয়ে যদি কিছু পদার্থ থাকে তবে জীবের দয়াই প্রকৃতির দয়া। তোমার মনে যদি কাউকে নিয়ে দয়ার ভাবনা থাকে তাহলে সেই দয়াটা মোবাইল ফোন ল্যাপটপ এগুলোতে না রেখে কোথায় রাখবা, জীবের উপরে। জীবের মধ্যে শুধু মানুষ নয়, জানোয়ারও আসতে পারে, যেরকম কুকুর বিড়াল, ঠিক আছে, গরু, তারপরে যে যত ধরনের জীব রয়েছে তার প্রতি কি হওয়া চাই, তোমাকে দয়া হওয়া চাই। এটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থট ছিল। তার পুরো জীবনটাই ছিল মানব সেবা। তিনি পুরো জীবনে কি করেছিলেন, মানুষের সেবা করেছেন, পরোপকার করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি কি করেছেন, আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল দলিল দিয়েছিলেন। দয়ার সাগর কেন বলা হয়, কারণ মানব সেবা চরম সীমাতে তিনি মানব সেবা করেছেন এবং দানশীলতা দান ধর্ম খুব করেছেন। তো দরিদ্র ছাত্র ও অসহায় মানুষের সাহায্য করতেন তিনি। নিজের উপার্জনের সিংহভাগ অর্থ দরিদ্র আত্মস্বজন শিক্ষার্থী ও দুস্থ মানুষদের সাহায্যার্থে দান করতেন। কলকাতার রাস্তায় অসুস্থ বা অসহায় মানুষকে দেখলেই তিনি নিজে এগিয়ে আসতেন। তো এটা কি ছিল ওনার সবচেয়ে বড় মানব সেবা ও দানশীলতা। এই জন্যই এরকম তাকে দয়ার সাগর বলা হয় না, তিনি রিয়েলিটি গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন। মাইকেল মধুসূদনের প্রতি ঋণ, ওনার কি ঋণ রয়েছে। তো যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আছেন, যখন তিনি ফ্রান্সে চরম আর্থিক সংকটে পড়েন, কে মাইকেল মধুসূদন দত্ত, যখন তিনি ফ্রান্সে ছিলেন, ফ্রান্স একটা দেশ আছে, কোথায় আছে, ইউরোপে। সেখানে যখন ওনার ইকোনমিক কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়, ক্রাইসিস চলে আসে, সেই সময় তিনি কি করেছিলেন, বিদ্যাসাগর মহাশয় নিজের পকেট থেকে হাজার হাজার টাকা পাঠিয়ে তার জীবন রক্ষা করেছিলেন। তো ইনার জীবনপঞ্জি ও গুরুত্বপূর্ণ সাল ও ঘটনাটা এটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোয়েশ্চেন গুলো কিন্তু জিজ্ঞেস করে, অবশ্যই মনে রাখবা। তো 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল মেদিনীপুরে। আর বাংলা নবজাগরণের এক প্রধান স্তম্ভের আত্মপ্রকাশ করেন তিনি। এনাকে মর্নিং স্টারও বলা হয়, বাংলার মর্নিং স্টার। ঠিক আছে, তোমাদেরকে ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। 1839, দেখো যেগুলো তোমাদেরকে কোয়েশ্চেন করা হচ্ছে অবশ্যই সেগুলোর তোমরা উত্তরগুলো দেবে। 1839 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন বিদ্যাসাগরের, এবং তিনি সংস্কৃত কলেজ থেকে অতুলনীয় পণ্ডিতের স্বীকৃতি পান। 1855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় ও বিধবা বিবাহ প্রকাশ করেন, আর তিনি প্রাথমিক শিক্ষা ও সমাজ সংস্কারে বিপ্লব নিয়ে আসেন। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয় 26 জুলাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, 1856 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবা। তার সেখানে ঐতিহাসিক তাৎপর্য কি রয়েছে, তো নারী অধিকার রক্ষায় যুগান্তকারী আইনি জয়ী করেছিলেন তিনি। জীবন বাসনার ও চিরকালীন উত্তরাধিকার, প্রয়াণ 1891 সালের 29শে জুলাই কলকাতার বাদুর বাগানের বাসভবনে এই মহান সংস্কার ও শিক্ষাবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালি জাতির প্রেরণা কি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলেছিলেন, মর্নিং স্টার। ঠিক আছে, তো বাংলার যদি জিজ্ঞেস করি যে বাংলার
মর্নিং স্টার কাকে বলা হয় এবং কে এই উপাধিটা দিয়েছিলেন? তো উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং মর্নিং স্টারটা বলা হয় কাকে? মর্নিং স্টারটা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা। এবার যদি তোমাদেরকে যে ভারতের যদি বলা হয়, ভারতের মর্নিং স্টার কাকে বলা হয়, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে উত্তরটা? রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রয়, বা একেই বলে প্রভাতের তারার সঙ্গে তিনি তুলনা করেছিলেন। বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম প্রকৃতি শিল্প ও মানবতাবাদী ছিলেন। এবার তোমরা মাধ্যমিক প্রস্তুতির জন্য টিপস রয়েছে যে বিদ্যাসাগরের যে জন্মসাল, তার রচিত গ্রন্থ, যে গদ্য গ্রন্থ ও সমাজ সংস্কার গুলো, যে কাজগুলো রয়েছে সেগুলোকে তোমরা অবশ্যই দেখবা, মানে সেগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনটা। এটাই মোস্ট ইম্পর্টেন্ট আছে। এখান থেকে কোয়েশ্চেন বড়, মানে যে তোমার 5 মার্কের আসে এখান থেকে বড় কোয়েশ্চেন, বা এখানে তোমাদেরকে টিকা লেখো, টিকা থেকে কোয়েশ্চেন চলে আসে। তো ইনার পাঠ্যপুস্তক ভিত্তিক পটভূমিটা দেখে নিচ্ছি বিধবা বিবাহ আন্দোলনে। 19 শতকের বাংলার শিক্ষিত সমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিধবা বিবাহ আন্দোলন এক প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তো এই যে তোমার বিধবা বিবাহ আন্দোলন গুলো যে চালিয়েছিল, বিধবা বিবাহ আন্দোলন, তো সেই সময় কি হতো, যারা বিধবা হয়ে যেত, এমনিতে তো তোমরা সতীদাহ প্রথার ব্যাপারে পড়েছিলে, ঠিক আছে? তো সতীদাহ প্রথার ক্ষেত্রে কি হতো যে ওর যে স্বামী থাকতো, তার স্বামীর চিতাতে তাকে কি করতো, জ্যান্ত পুড়িয়ে মারা হতো স্বামীর চিতাতে। এবার কি হলো, যখন সতীদাহ প্রথা আইনটা পাস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো আর মানে এই যে সতীদাহ আর দেখা দেখা গেল না, কিন্তু কোনো কোনো জায়গাতে হচ্ছিল। তো সতীদাহ প্রথা যখন বন্ধ হয়ে গেল, তখনও কিন্তু বিধবারা যারা ছিল তাদের সঙ্গে কিন্তু মানে সমাজে ভালো করে কি করতো না, ট্রিট করতো না। তার সাথে অন্যায়পূর্বক, মানে ধরে নাও ওদেরকে ভালো কাপড় জামা কাপড় পরতে দিত না, বা কোনো যে গয়নাগাটি সেগুলো পরানো হতো না। চুলটা যে ছিল, চুল যে পিছনে করে এখন মহিলারা চলে কিনা, তো সেই চুলটাকে কি করতো, চুলটাকে সামনে সামনে ঝেঁকে, মানে মুখটাকে ঝেঁকে যেতে হতো। মানে অনেক ওদের উপরে ওর উপরে অনেক অত্যাচার, কোন রকমের সম্মান দিত না, এরকমের অনেক জিনিস ছিল। এই জিনিসটাকেই কি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে এই আন্দোলনের সর্বগ্রাহী রূপ দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পড়াশোনা সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন যে বিধবা বিবাহ কি আছে, শাস্ত্রসম্মত আছে। তিনি এটাকে প্রমাণিত করলেন যে শাস্ত্রে লেখা আছে যে বিধবারা কি করবে। কারণ সেই সময় হিন্দু ধর্মের যে মধ্যে কর্মকাণ্ড গুলো অনেক চলে এসেছিল, সেই কর্মকাণ্ড গুলোর মধ্যে মানুষগুলো অন্ধবিশ্বাসী হয়ে গেছিল। তো সেই অন্ধবিশ্বাসী থেকে তাদেরকে মানে বের করার জন্য তিনি শাস্ত্রেরই কি নিয়েছিলেন, শাস্ত্রসম্মত নিয়েছিলেন। কারণ সব তখন কি চলতো, শাস্ত্র হিসেবেই মানুষগুলো মানে কথাবার্তা বলতো। এখনো দেখে নাও মুসলিমে দেখবে দেখবে যে শরিয়তে বলেছে এটা ওটা, এটা করতে হবে না, ওটা করতে হবে না। তো তিনি ওই জিনিসটাই কি করেছিলেন, প্রমাণ করেছিলেন। এবার আন্দোলনের প্রস্তুতি ও পূর্ব সুরিগণটা দেখে নিচ্ছি আমরা। প্রাথমিক উদ্যোগ অষ্টাদশ শতকের মধ্যভাগে 1756 খ্রিস্টাব্দে রাজা রাজবল্লভ বিধবা কন্যার পুনর্বিবাহ দিতে উদ্যোগী হলেও নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের মানে বিরোধিতায় তা সফল হয়নি। যে অষ্টাদশ শতকে মধ্যভাগে 1756 কাহিনীটা বলছি, ঠিক আছে? তো সেখানে একটা মানে কন্যার যে পুনর্বিবাহ করতে চেয়েছিলেন, যিনি বিধবা ছিলেন, তো নদিয়ার যে মহারাজা ছিল, তো ভাবো কি রকমের মেন্টালিটি ছিল তখনকার রাজা মহারাজাদের, যে বিধবাদের মানে বিয়েতে ওরা কি করতো, রুকাওয়াট, মানে রুকাওয়াট হয়ে দাঁড়িয়ে থাকতো। তো পত্রপত্রিকার ভূমিকা কি রয়েছে এর মধ্যে? জ্ঞান উন্মেষ, বেঙ্গল স্পেক্টেটর, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায় বিধবা বিবাহের পক্ষে জোরালো প্রবন্ধ প্রকাশিত হতে থাকে। দেখো, একটা একটা মিথ্যা কথাকে বারবার বললে, বারবার রিপিট করলে কি হয়ে যাবে, মানুষ এই জিনিসটাকে কি করে, সত্য মানতে লেগে যায়। এই সত্য ঘটনাটাই কি হয়ে যায়, এই যে মিথ্যেটা কি হয়ে যায়, রিপিট করতে করতে সত্যি হয়ে যায়। আর এই সত্যিটাই কি হয়ে যায়, একদিন এসে মানে কুসংস্কার হয়ে যায়, বা অন্ধবিশ্বাসের মতো মানুষ কিন্তু মানতে লেগে যায়, তার পিছনে কোনো লজিক দেখতেও যায় না। তো ওই জিনিসটা তিনি যে বিধবা বিবাহের প্রতি তিনি কি করেছিলেন,
তো মানে যে প্রবন্ধ যেরকম রচনাগুলো কি করতেন, প্রকাশিত করতেন। ব্রাহ্ম সমাজ ও তত্ত্বাবধানী, ব্রাহ্ম সমাজটা অলরেডি পড়ানো আছে তোমাদের। তো পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ ও দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানী গোষ্ঠী বিধবা বিবাহের পক্ষে সোচ্চার আন্দোলন গড়ে তোলেন। এবার আইন পাস হচ্ছে তোমার কি 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাস হয়ে যায়, যখন গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। তো আবেদনপত্র ইনি 1855 সালের 4 অক্টোবর 987 জনের স্বাক্ষর সম্বলিত প্রথম আবেদন পাঠানো হয় আইনসভায়। রাধাকান্ত দেবের নেতৃত্বে 36,763 জনের স্বাক্ষর সম্বলিত বিরোধী আবেদন পাঠানো হয়। তারপরে প্রথম বিবাহ হয়েছিল 1856 সালে 7ই ডিসেম্বর। প্রথম বিবাহ অনুষ্ঠিত হয় শ্রী শ্রী চন্দ্র বিদ্যাসাগর ও কলিমতী দেবী। তিনি নিজেই কি করেছিলেন, কলিমতী দেবীকে তিনি বিয়ে করেছিলেন, যে একজন কে ছিলেন, বিধবা ছিলেন। তো কোনো জিনিস করার আগে নিজেকে উপরে কি করতে হয়, সেই জিনিসটাকে ইনফোর্স করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। তিনিও সেই করেছিলেন। বিদ্যাসাগরের শাস্ত্রীর যুক্তি ও লড়াই, এবার শাস্ত্রের মধ্যে তিনি যুক্তি দিচ্ছেন এবং লড়াই করছেন, সেটা নিয়ে দেখে নিচ্ছি। তো পরাশর সংহিতা একটা পুস্তক রয়েছে, যেখানে বলেছে যে বিদ্যাসাগর মহাশয় পরাশর সংহিতা থেকে শ্লোক উদ্ধার করে প্রমাণ করেন যে নারীর পুনর্বিবাহ সম্পূর্ণ শাস্ত্রসম্মত ও বেদ সম্মত আছে। যে এই যে ব্রাহ্মণরা বলে যে পুনর্বিবাহ গুলো আছে, সেগুলো বেদে লেখা নাই বা শাস্ত্রসম্মত নাই, তো আমরা সমাজে মানবো না, হেন তেন এগুলো বলতো। তো তিনি কি করেছিলেন, সেগুলোকে নিয়েই তিনি কি করেছিলেন, যুক্তি দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন। তিনি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন যে বিভিন্ন সামাজিক অকল্যাণ ও পাপচার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিধবার পুনর্বিবাহ। তোমরা যে বলছো পাপ পুণ্য এগুলো যে মানছো, তো পাপ পুণ্যের মধ্যে তো একজন বিধবা রয়েছেন, বিধবারও তো একটা জীবন রয়েছে। ঠিক আছে, বিধবাকে তোমরা ভালো করে ট্রিট করছো না, না আছে ওনার কাছে সম্মান আছে, না উনি মানে ভালো করে সমাজে কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না, কাউকে তিনি মুখ দেখাতে পারবেন। তার স্বামী মারা গেছে, তাতে ওর ওর উনি কি করলেন, উনি মেরে ফেলেছেন নাকি, যে ওনার সাথে এরকম ভাবে সমাজে ট্রিট করা হচ্ছে, যে বিধবাদেরকে রিম্যারেজ করতে দিচ্ছে না। একজন পুরুষের ক্ষেত্রে পুরুষের সঙ্গে এরকম করলে কি হয়ে যেত, কি রকমের কর্মকাণ্ড হতো মেয়েদের সাথে, তো বুঝতেই পারছো। তো সেই সময় অনেক মানে প্রবলেম ফেস করেছেন মহিলারা। পুস্তিকা পরিচার 1855 সালের অক্টোবর মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ তো মানে বিষয়ক প্রস্তাব দ্বিতীয় পুস্তক প্রকাশ করেন 1855 সালে। ব্যক্তিগত অবদান তার কি রয়েছে, তিনি নিজে উদ্যোগে মোট 60টি বিধবা বিবাহ দেন। নিজের উদ্যোগে তিনি 60টি, 60টি নো, 60 বিধবা বিবাহ দেন এবং এর জন্য প্রায় 82,000 টাকা ব্যয় করেন। ভাবতে পারছো, তিনি নিজেই বিয়ে করাচ্ছেন, এতজনের বিয়ে করাচ্ছেন। পুত্র নারায়ণ চন্দ্রের সঙ্গেও বিধবার বিবাহ দেন। তিনিও তো বিধবাকে বিয়ে করেছিলেন এবং তার যে পুত্র ছিল তার সাথে কি করেছিলেন, বিধবার সাথে তারও বিয়েটা করিয়েছিলেন। বিদ্যাসাগরের আত্মোপলব্ধি ও বাণী, তার যে মানে উপলব্ধি গুলো কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি আমরা। তো বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সংস্কার। উনি বলেছেন যে আমার জীবনে যে বিধবা বিবাহ মানে প্রথা ছিল, এটাকে যে আমরা ইনফোর্স করেছি, তো এটা আমার জীবনের কি আছে, সর্বপ্রধান সংস্কার, মানে ফার্স্ট রিফর্ম আছে। বাল্যকালে কোনো বালিকা বিধবা হওয়ার কষ্ট দেখে তার কোমল হৃদয় যে প্রতিজ্ঞা নিয়েছিল তা তিনি অমৃত্যু পর্যন্ত কি করেছিলেন, সেটাকে তিনি রক্ষা করেছিলেন। সমাজ দলাদলি, পক্ষে ও বিপক্ষে, এবারে একটা পক্ষে চলে আসছে, একটা বিপক্ষে, এর কি হচ্ছে মতামত এবার শুরু হচ্ছে। তো এখানে কি বলছে, রক্ষণশীল প্রতিক্রিয়া। শোভাবাজার রাজবাড়ির রাধাকান্ত দেব ও তার ধর্মসভা কঠোর বিরোধিতা করেন। যে রাজবাড়ির যে যে রাধাকান্ত দেব ও তার যে ধর্মসভা ছিল, তারা কিন্তু কঠোর বিরোধিতা করেছিলেন। বিদ্যাসাগরের বিরুদ্ধে কম বেশি 30টি বিরোধিতাপূর্ণ পুস্তিকা প্রকাশিত হয়েছে। ইনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, তিনি কি করতেন, তিনি বিধবা বিবাহের উপরে তিনি মানে পুস্তকগুলোকে ছাপা হতো,
এবার কি করছে, ওনার বিরুদ্ধে উনারই প্রতি কি করছেন, পুস্তকগুলোকে মানে প্রকাশিত করছেন যে তিনি এরকম করছেন বা এরকম করছেন। তো সেই নিয়ে তারা কি করতো, পুস্তিকা প্রকাশিত হতো এবং সমালোচিত করার হুমকি দেওয়া হতো যে তোমাকে সমাজ থেকে বের করে দিব, এটা করে দিব, ওটা করে দিব। তা এরকম ভাবে কি আসতো তার কাছে হুমকি আসতো। এবার সমর্থনে যারা ছিল, ও সুধী সমাজ, এটাকে সমাজকে বলেছিল শুদ্ধি সমাজ, ঠিক আছে, যারা শুদ্ধ হয়ে গেছিল, এই জিনিসটাকে মানতে যারা রাজি হয়ে গেছিল, সেই সমাজটাকে বলেছিল শুদ্ধি সমাজ। তো দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, রামনারায়ণ বসু এবং বাংলা ও ভারতে বিভিন্ন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যাসাগরের এই মহান উদ্যোগে সর্বাত্মক সমর্থক জানান বা সমর্থন জানিয়েছিলেন। যেরকম আমাদের এখানেও পেপার লিক নিয়ে কি করলো, পেপার লিক নিয়ে যে যন্তর মন্তরে সবাই যে ধর্ণাটা দিয়েছিল, তো সেখানে কি শুধু স্টুডেন্টরাই ছিল, সেখানে আরো অন্যান্য জায়গা থেকে লোকগুলো এসেছিল, সেখানে ছিল মজদুর ছিল, সেখানে চাষিরা ছিল, সেখানে আরো ডক্টর ছিল, উকিল ছিল, সবাই কি করেছিল, একজোট হয়ে সেই জিনিসের কি করেছিলেন, আন্দোলন করেছিলেন। তো সেই রকম যারা যারা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত আছেন বা যে বিভিন্ন শহরের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কি করেছিলেন, এর সমর্থন জানিয়েছিলেন। তো গুরুত্বপূর্ণ সাল ও ঘটনাবলীটা দেখে নিচ্ছি স্মরণ তোমাদের মনে রাখার জন্য। তো 1855 সালে কি হয়েছিল, বিধবা বিবাহ আইনটা প্রচলিত হওয়া উচিত কিনা সেটা প্রকাশ করেছিল। আর এর গুরুত্ব কি ছিল, তাত্ত্বিক ও শাস্ত্রীয় ভিত্তির প্রতিষ্ঠা। তিনি শাস্ত্রের ভিত্তি কি কি করেছিলেন, প্রমাণ দিতে চেয়েছিলেন। 1855 4 অক্টোবর আইনসভায় 987 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরযুক্ত আবেদন জানান। এটা ছিল আইনসম্মত করার প্রথম সরকারি পদক্ষেপ। তারপরে 1856 সালের 26শে জুলাই যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, তার কর্তৃক বিধবা বিবাহ আইন অ্যাক্ট 15 পাস করেন। এটা ছিল আইনি স্বীকৃতি লাভ। 1856 7 ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র কলিমতি দেবীর সাথে, ঠিক আছে, শ্রীচন্দ্র কলিমতি দেবীর সাথে। এটা ছিল বাস্তবায়ন ও সামাজিক বিপ্লব। এবার সেই সময়ে যে যারা তাদের সমর্থনে ছিলেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তারা সেই সময়ে লোক সাহিত্য, গান ও ছড়াগুলো লিখতেন কিন্তু। তো প্রথমটা যে মানে যে লিখেছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি বলেছেন, বাঁধিয়াছে দোলাদলি, লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে, বাজিছে ঢোল। এরকমের স্লোগান করে তারা কি করতো, গান, ছড়া বা লোক সাহিত্য করতো। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সুখে থাকুক বিদ্যাসাগর বিপদগ্রস্ত হতো মিয়া। এটা লিখেছিল সাধারণত মানুষের লোকগান ও ছড়া ছিল। এবার মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, 2 বা 4 নম্বরের জন্য প্রশ্ন। বিদ্যাসাগরের আন্দোলন পরিচালনার প্রধান উৎস কি ছিল, সে নিয়ে তোমরা উত্তরটা করবে এবং তার যে সঠিক সালগুলো আছে, বিশেষ করে 1856 সালে যে আইনটা পাস করেছিল, সেই ডেটটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। আর ওনার যে উক্তিগুলো রয়েছে, ব্যক্তিত্ব ও উক্তি, সেগুলোকে শুধু আইন প্রণয়নই ছিল না, তিনি কি করেছিলেন, নারী সামাজিক অধিকার প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম করেছিলেন। এবার তোমাদের লেকচারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানিও। আর যদি কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই তোমরা প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। তো তোমরা যদি কেউ যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এটা আমাদের যে পরিবার আছে, এই পরিবারটাকে তাড়াতাড়ি করে বড় করার চেষ্টা করো, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই থাকো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।